হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা জিকের সেকেন্ড ক্লাস ডিসকাস করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। মেনলি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এখানে ডিসকাস করি, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রত্যেকে একবার জয়েন করে যাও আর সেশনটাকে প্রত্যেকে একবার শেয়ার করে দাও। চলো, তার আগে দেখে নাও সিআরপি একাডেমিতে বর্তমানে এই ব্যাচটা তোমাদের 25 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, এসএসসি জিডিকে টার্গেট করে। যারা একদম ডেডিকেটেডভাবে পড়তে চাও, একদম বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, তারা এই ব্যাচটায় অবশ্যই জয়েন করবে। কারণ তোমাদের হাতে এখনও 5 মাস মতো টাইম আছে। তোমাদের যে এসএসসি জিডি যে নোটিফিকেশান বেরিয়েছিল, যেখানে অ্যাপ্রক্স বলতে পারো 40,000-এর মতো ভ্যাকেন্সি আছে, তো সেটার এক্সাম তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দিকে হবে। মোটামুটি ধরে চলো 5 মাস এখনও টাইম পাবে। তো ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছু এখানে কভার করতে পারবে এই ব্যাচটা। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 499 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নয়। অফলাইন কোথাও পড়তে গেলে থেকেও বেশি চার্জ করবে, ঠিক আছে। ওকে, চলো। তো আজকে ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেবো। আর আরেকটা জিনিস, কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এটাই কন্ট্যাক্ট করে নিও। হ্যাঁ, ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। চলো, ফার্স্ট কোশ্চেন আজকে স্টার্ট করা যাক। দেখো, এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা থেকে আমরা স্টার্ট করছি, যে সিরিজটা আমরা চালাচ্ছি। সেকেন্ড ক্লাস আজকে আমাদের জিকের। এই সেকেন্ড ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসে যা যা ডিসকাস করব সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। ওকে, বলেছে জুয়ান জাংয়ের মতে নালন্দা বৌদ্ধ বিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হতো, যাতে উত্তর দেওয়া খুব কঠিন ছিল। মানে অ্যাকচুয়ালি নালন্দা ইউনিভার্সিটিতে যে প্রবেশ করার জন্য তাদের যে প্রবেশকারী ছিল, ঠিক আছে, প্রবেশ যারা করছে তাদের জন্য তা যে বৌদ্ধ বিহারের যেটা কোশ্চেন করতো মেনলি, যে যাতে সম্মুখীন হতো, মানে ঢুকতে গেলে কোশ্চেনের উত্তর দিতে হবে, তারপরে এরকম ঢুকতে দেবে বা এরকম কিছু একটা ব্যাপার ছিল, ঠিক আছে। এবার সেটা কারা করতো কোশ্চেনটা, এটা একটু তোমার অ্যান্সার করতে হবে যে কোশ্চেনটা কারা করতো। তো মনে রাখবে, এটার কোশ্চেনটা করতো অপশান বি, দারোয়ান। ঠিক আছে, যে ইউনিভার্সিটি, এটা নালন্দা ইউনিভার্সিটি, দারোয়ান এখানে কোশ্চেনটা করতো। এবার এখান থেকে যে নালন্দা ইউনিভার্সিটি কে স্ট্যাবলিশ করেছিল বলো তো? নালন্দা মানে তৈরি করেছিল কে? নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিল বলো? মনে রাখবে যে নালন্দা ইউনিভার্সিটি, আমি এখানে লিখে দিচ্ছি, নালন্দা ইউনিভার্সিটি যেটা কোন সময়কালে হয়েছিল, ঠিক আছে, গুপ্তা টাইম পিরিয়ডে। গুপ্তা মানে গুপ্ত সাম্রাজ্যের সময়, গুপ্তা টাইম পিরিয়ডের সময়, ঠিক আছে। আর কে করেছিল? এ করেছিল হচ্ছে কুমার গুপ্তা ফার্স্ট। কুমার গুপ্তা ফার্স্ট, কুমার গুপ্তা ফার্স্ট, ক্লিয়ার? কুমার গুপ্তা ফার্স্ট এটা করেছিল। ওকে, চলো তাহলে সেকেন্ড কোশ্চেনে আমরা যাই। এক্সট্রা ইনফরমেশন যা লাগবে সেখানে আমরা বলে দেবো ওখানে। চলো, কি বলেছে দেখো। স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব কে করে? স্কিল ইন্ডিয়া, ঠিক আছে, বলো। যদি বলা হয় স্কিল ইন্ডিয়া যে প্রোগ্রামটা বলতে পারো, এটা কত সালে হয়? 2015-তে। 2015-তে হয়। ডেটটা মনে রাখতে হবে না, জাস্ট ইয়ারটা মনে রাখো 2015। তবু ডেটটা বলে দিই, 15ই জুলাই। কিন্তু মনে রাখবে 2015-তে স্কিল ইন্ডিয়া হয়, ঠিক আছে। এবার এইটার যে সভাপতিত্ব করে সে কে, মাথায় রাখবে। ঠিক করে অপশানগুলোকে পড়ো, তাহলে বুঝতে পারবে। ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের পিএম, প্রধানমন্ত্রী। মানে হিসেব মতো যদি এখন বলে তাহলে নরেন্দ্র মোদী। তো এইটা সভাপতিত্ব করবে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিল হিসাবে। চলো নেক্সট। জিডিপিতে, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে কি বলা হয়? যে অর্থনীতির প্রত্যেকটা যে সেগমেন্ট থাকবে তার যে অবদান, সেটাকে কি বলা হয়? ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরের, ঠিক আছে, প্রত্যেকটা সেক্টর, সেটা
সার্ভিস, প্রাইভেট সেক্টর হোক বা সার্ভিস সেক্টর হোক, যা সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরের যে অবদান, ঠিক আছে, তো তাকে কি বলা হয়, তো সেটা মনে রাখবে, কাঠামোগত গঠন বলা হয়। অপশান এ হয়ে যাবে কাঠামোগত, ঠিক আছে, কাঠামো গঠন। চলো নেক্সট কোশ্চেনে। আর একটা জিনিস, যে কোশ্চেনগুলো ডিসকাস করছি, রিপিট করেছে মনে হয় কোশ্চেনটা, দাঁড়াও তো, রিপিট করে গেছে। ওকে, 4 নম্বর এটা থেকে করো। আর একটা জিনিস যেটা বলছি, যে যে কটা কোশ্চেন ডিসকাস করবো 20 কোশ্চেন, তো আউট অফ 20 কতগুলো স্কোর করতে পারছো দেখবে, নিজেকে যাচাই করতে পারবে, তাহলেই বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্নে তুমি ঠিকঠাক কতটা করতে পারছো। আর যে কোনো কিছু প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করবে। আর আমরা যে সিরিজটা এখন জয়েন মানে করছি ইউটিউবের উপরে, সেই সিরিজটা কিন্তু রেগুলারিটি মেনটেন করবে, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে যেরকম পরিমাণে তোমাদের রেসপন্স ছিল, আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সেই রেসপন্সটা কমবে। হ্যাঁ, এটা অবভিয়াসলি কমবে অবশ্যই, তবুও আমি বলবো ডেইলি বেসিসে, রেগুলার বেসিসে যারা নতুন আছো অবশ্যই করে ক্লাসটাকে ফলো করবে। রাত 9টার দিকে আমি প্রত্যেক দিন একটা করে তোমাদের ক্লাস আপলোড করি। সপ্তাহে 2টো তোমাদের ম্যাথ পাবে, ঠিক আছে, 2টো জিকে পাবে আর 2টো রিজনিং পাবে। এই হলো তোমাদের ক্লাসের শিডিউল। এ হচ্ছে ক্লাসের শিডিউল 6 দিনের, 3 দুগুণি 6 হয়ে যাচ্ছে, 6টা ক্লাসের ডিভাইড হচ্ছে এইভাবে। ওকে, যাতে সমস্ত ক্লাসই এখানে কন্টিনিউ চলতে থাকে। তো আর এসএসসি জিডি রিলেটেড যা কিছু হবে সব কিন্তু এই সিআরপি এডুকেশন চ্যানেলের উপরে হবে। তার জন্য কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের জন্য বেল আইকনটা ক্লিক করবে অবশ্যই করে, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। আর একটু ওয়েট করো, একটা সেকেন্ড, আমি তো ভুলেই গেছিলাম চেক করতে যে স্টার্ট করেছি কিনা রেকর্ড। হ্যাঁ, ঠিক আছে। আর রেকর্ড দেওয়ার কারণ এটাই আমি তোমাদের বলেছিলাম, যাতে রেগুলারিটিটা মেনটেন হয়। কারণ আজকে ক্লাস হচ্ছে লাইভ, পরের দিন হলো না, এরকম নয়। ওই কারণে আমি তোমাদের রেকর্ড ক্লাস দিচ্ছি, যাতে রেগুলারিটি মেনটেন থাকে, যাতে প্রত্যেক দিনই ক্লাস তোমরা পাও। দেখো কি বলেছে 4-এরটা, যাযাবর পশুপালনে পশুপালকরা তাদের পশুদের সাথে ড্যাশ এবং ড্যাশের জন্য নির্ধারিত পথ ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো তারা কি কি কারণে যায় বলো তো? টাকা, জল না, এসব নয়। আশ্রয় অর্থ, এটাও নয়। আশ্রয়, পশু খাদ্য, এটা এই দুটোর মধ্যে তোমরা কনফিউজ ক্রিয়েট হবে, এই দুটোর মধ্যে তোমাদের কনফিউজ ক্রিয়েট হবে, ঠিক আছে। একটা জিনিস বলো, পশুদের সাথে, পশুদের যদি পুষতে হয় বা তাদের সাথে যদি মানে ঠিকঠাক তাদের বাঁচিয়ে রাখার জন্য কি দরকার পড়বে? পশু খাদ্য অবশ্যই দরকার পড়বে। আর কি? পশু খাদ্য দরকার পড়বে, আর জলটা দরকার পড়বে, খুব ইম্পর্টেন্ট জিনিস জল। কারণ দেখবে প্রাচীনকালে, সেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলো আর বাকি যা সিভিলাইজেশন যাই হোক না কেন, মেসোপটেমিয়াস যাই বলো, দেখো সব নীলনদকে ঘিরেই হোক বা আমাদের ইন্দাস রিভারকেই ঘিরে হোক, সব নদীকে কেন্দ্র করে হয়েছে সমস্ত সিভিলাইজেশনগুলো। কারণ নদীর থেকে তারা পর্যাপ্ত পরিমাণ জল পেত, সেটা খাবারের জল হোক বা এগ্রিকালচারের জন্য হোক, পশুদের জন্য হোক, তার জন্য জলটা খুব ইম্পর্টেন্ট ছিল। তার জন্য আমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা বুঝতে হবে। এই দুটো অপশান তো তোমরা বুঝে যাবে হবে না, কিন্তু এই দুটোর মধ্যে তোমাদের কনফিউজ ক্রিয়েট হবে এক্সাম হলে। ভারতীয় সংবিধানে কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা বলা আছে? ঠিক আছে, জীবন ও ব্যক্তিগত সুরক্ষার কথা বলা আছে কোথায়? যেটাকে ইংলিশে পড়লে হয়তো ভালো বুঝতে পারবে, যেটাকে বলা হয় প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ঠিক আছে, কি বলা হয়? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা হচ্ছে আর্টিকেল 21-এ আছে, আর্টিকেল 21-এ আছে, আর্টিকেল 21-এ আছে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই আর্টিকেলেই বলা আছে যে কোনো ব্যক্তি যদি একই মানে জিনিস, মানে নো ডাবল জিরো পার্টি, মানে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যদি বলা হয়, কোনো ব্যক্তিকে সাজা দুবার দেওয়া যাবে না। একই ধরো কে দুবার মার্ডার করে ফেললো, ধরো কেউ দুটো খুন করলো, তার জন্য তাকে দুবার কোনোভাবে মানে ফাঁসি হবে সেরকম কোনো ব্যাপার নয়, একবারই তাকে দেওয়া হবে, ঠিক আছে। এই একটা কেস। আর একটা কেস এই আর্টিকেলের মধ্যেই বলা আছে সাবক্লসে, যেটা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি নিজের তার উইটনেস হতে পারবে না। মানে ধরো কেউ, এখন তুমি বললে যে ফার্স্টেই কোনো ব্যক্তি কেউ চুরি করেছে, আর বলবে না আমি চুরি করিনি, না সেরকম হতে পারবে না, নিজের উইটনেস হতে পারবে না, ঠিক আছে। এটা বলা আছে এই আর্টিকেলের মধ্যেও। আর অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখান থেকে ইম্পর্টেন্ট, এই যে আর্টিকেলটা 21, এটা কিন্তু যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এটা পড়ছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। আর যখন এমার্জেন্সি হবে, সেটা ন্যাশনাল এমার্জেন্সি হোক, প্রেসিডেন্ট রুল হোক, যাই এমার্জেন্সি হোক না কেন, সেই এমার্জেন্সির সময়ও কিন্তু এই আর্টিকেলটা আমাদের খারিজ হবে না, এটা থাকবে,
ঠিক আছে, বাকি কিন্তু সব কিছু স্থগিত করা হবে। অন্যান্য যে সমস্ত আর্টিকেলগুলো আছে শুধুমাত্র 21 আর 20 এর সাথে, এই দুটো আর্টিকেল বাদে বাকি সব আর্টিকেল কিন্তু আমাদের স্থগিত হয়ে যায়। চলে আসো নেক্সট কোশ্চেনে, নাম্বার 6 এরটায় কি বলেছে দেখো, নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ফৌজদারি মানে ভালো বুঝতে পারবে, ইংলিশ বললে ভালো বুঝতে পারবে, ইংলিশ বললে ভালো বুঝতে পারবে, ক্রিমিনাল, ক্রিমিনাল কেস। ক্রিমিনাল মানে যেখানে চুরির কেসটা আসবে, তারপর মার্ডারের কেসটা আসবে, সেগুলো ক্রিমিনাল কেস। আর হচ্ছে নর্মাল সিভিল কেস, আর একটা সিভিল কেস থাকে, সিভিল কেস। সিভিল কেস মানে ওই যে পারিবারিক ঝামেলা হতে পারে, তারপর ডিভোর্সের কেস থাকতে পারে, এই সমস্ত জিনিস। তাহলে এখানে দেখো খুন আছে, চুরি আছে, যৌতুকের জন্য হয়রানি, এই একটা কেস, হ্যারাসমেন্ট, এইটাও তোমার সিভিল কেসের মধ্যে এই একটা। তাহলে এখান থেকে ফৌজদারি মামলা নয়, মানে ক্রিমিনাল কেস নয়, এটা তাই বলেছে। তার মানে এখানে নয় কথাটা বুঝতে হবে, কিন্তু ক্রিমিনাল কেস নয়। তার মানে বিবাহ বিচ্ছেদের যে মামলা, এটা হচ্ছে তোমার সিভিল কেসের মধ্যে পড়ে, সিভিল কেসের মধ্যে পড়বে। ঠিক আছে, এটা সিভিল কেসের মধ্যে মেনলি পড়ে যাবে। ওকে চলো নেক্সট। আর একটা জিনিস অনেকের কিন্তু ডাউট থাকতে পারে যে যৌতুকের জন্য হয়রানি, এটাও তো তাহলে সিভিল কেস? না, এটা সিভিল কেস নয়, এটা ক্রিমিনালের মধ্যে পড়বে। খুব মানে শোচনীয় অবস্থা এটাই। ঠিক আছে, ক্রিমিনাল কেস, ক্রিমিনাল কেস কী কী আমি একটু বলে দিই। ক্রিমিনাল কেসের মধ্যে এক তো তোমার কেউ টাকা পয়সা নিয়ে কোনো কাজে, যে মানি লন্ডারিং যেটা, ঠিক আছে, সেক্সুয়াল অ্যাসল্ট একটা হতে পারে, শারীরিক যেটা মেয়েদের সাথে, ওটা। আর একটা হচ্ছে তোমার চুরি, ডাউরি, ডাউরি মিনস এই যে তোমার যৌতুকের কেসটা। ঠিক আছে চলো নেক্সট, নাম্বার 7। তামিলনাড়ু উপকূলে ড্যাশ এবং ড্যাশ সময় বৃষ্টিপাতের একটি বড় অংশ পায়। দেখবে তামিলনাড়ু যেটা হয় আমাদের যে ইন্ডিয়া, যখন এই মৌসুমি বায়ুটা ঢোকে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা ঢুকবে, ঠিক আছে, এই বায়ুটা যখন ঢুকবে তো তামিলনাড়ুকে কিন্তু ক্রস করে না, মানে তামিলনাড়ুর উপর থেকে যায় না। তো সেই সময় বৃষ্টিপাত হয় না। দেখবে সারা ভারতে যখন বৃষ্টিপাত হবে এই টাইমটায়, তখন দেখবি তামিলনাড়ু সাইডে হয় না, তামিলনাড়ু শীতকালের দিকে হয়, শীতকালের দিকে। তো শীতকালের টাইমটা কোনটা? দেখবে এখানে অক্টোবর আছে আর নভেম্বর আছে, তো সেই টাইমটায় অক্টোবর আর নভেম্বর আছে, তো অক্টোবর আর নভেম্বরের দিকে এটা মেনলি হবে। তো অপশান বি হয়ে যাবে, যখন মৌসুমি বায়ুটা ব্যাক করবে তখন এখান থেকে হালকা টাচ এখান থেকে পায়, তখন মানে যখন এই মেঘালয় ফেঘালয় এই সাইড থেকে যখন এটা ব্যাক করে তখন। চলে আসো নেক্সট। মানব দেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায়, যা ড্যাশ থেকে শুরু করে মলদ্বারে শেষ পর্যন্ত যায়। কোথা থেকে? মানে আমাদের যে ফুড পাইপটা, ধরো কোনো একটা এইভাবে খাবার, তুমি দাঁড়াও ছবিটা ঠিক করে এঁকে দিই, এখান থেকে ধরো খাবারটা, এটা ধরো ফুড পাইপ এখান থেকে আছে, এখান থেকে যখন খাবারটা রাখছো, খাবারটার মাধ্যমে এখান থেকে কানেক্ট হয়ে পুরোটা মলদ্বারের কাছে যায়। তাহলে এই যে পাইপটা, এটাকে কি বলা হয়? মেনলি একদম বেসিক কোশ্চেন, এটাকে কি বলা হয়? খাদ্যনালী বা বাক্কাল ক্যাভিটি বলা হয় ইংলিশে। কি বলা হয়? খাদ্যনালী বা বাক্কাল। এখান থেকে মুখগহ্বর, সরি, বাক্কাল ক্যাভিটি মিন্স মুখগহ্বর, এখান থেকে মুখগহ্বর, মুখগহ্বর মানে কোথায় বলেছে, কোথা থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, এখান থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, খাদ্যনালী মানে খাদ্যনালী তো এই ফুড পাইপ, এইটাকেই বলা হয় খাদ্যনালী। কিন্তু কোশ্চেনে বলেছে একটি অবচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায়, যা ড্যাশ থেকে শুরু হয়। তার মানে কোথা থেকে শুরু হয়, মানে নালীটার নাম বলেনি। যদি নালীটার নাম বলতো তাহলে খাদ্যনালী বলতাম, যে ফুড পাইপ, আমি ওটা খেয়াল করে অ্যান্সারটা বলছিলাম তখন। তাহলে এখান থেকে শুরু করছে, মানে কোথা থেকে স্টার্ট করছে? মুখগহ্বর থেকে। তার মানে মুখগহ্বর এখানে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার, যেটা মার্ক করেছে অনেকে ভাবতে পারে যে এটা অ্যান্সার হবে, না এটা নয়। ওকে চলে আসো নেক্সট কোশ্চেন। ভারতীয় অস্পৃশ্যতা বিলুপ্তি, ঠিক আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কোথায় আছে, কত নম্বর আর্টিকেল আছে, কত নম্বর আর্টিকেলে আছে, তো বলো। বলো, একটু টাইম দাও, একটা সেকেন্ড হোল্ড করো, দাঁড়াও, আমি একটা জিনিস এখানে সেটিং
একটু প্রবলেম হচ্ছে একটা জিনিস, জাস্ট তোমরা কমেন্ট, এটা আমি বলে দিই অ্যান্সারটা ততক্ষণে। দাঁড়াও, দেখো অ্যাবুলেশন অফ আনটাচেবিলিটি সেটা হচ্ছে আর্টিকেল 17-এর মধ্যে আছে, আর্টিকেল 17-এর মধ্যে আছে, ঠিক আছে? যেটা ওই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা, মানে এই নিচু জাতি একে ধরা যাবে না, এই নিচু জাতি এই দোকান থেকে কিনছে তাহলে আমি ওই দোকানে যাব না, বা যে রাস্তা থেকে যাবে সেই রাস্তায় আমরা যাব না। তো সেই যে ব্যাপারটা, এই যে বিলুপ্তিকরণ, এটাকে মানে কমাতে হবে, এটা বলা আছে আর্টিকেল 17-এ আছে। তো আর্টিকেলে 17 আছে। আর্টিকেল 19 কি বলে? আর্টিকেল 19 হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ মানে কোনো কিছু তুমি বলতে পারছো, এখন ধরো সরকার কিছু ভুল করছে সেটা সম্পর্কে তুমি বলতে পারছো, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটসে, তো সেইটা ফ্রিডম অফ স্পিচ তোমার এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আর্টিকেল 32 কি? এইটাকেই বলা হয় হার্ট অফ আম্বেদকর, যেটা সোল অ্যান্ড হার্ট অফ আম্বেদকর, বি আর আম্বেদকরের হার্ট এটা বলা হয় আর্টিকেলের, ঠিক আছে? আর এইটার মাধ্যমে তোমার ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো কারণবশত ধরো তোমার মনে হচ্ছে যে আমি ফান্ডামেন্টাল রাইটসটা ঠিকঠাকভাবে পাচ্ছি না, এটা আমার যা যা দরকার সেটা আমার দ্বারা এখানে এই দেশ দিচ্ছে না, বা এখান থেকে আমি পাচ্ছি না, তাহলে তুমি এটার মাধ্যমে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্টে যেতে পারো এটার মাধ্যমে। কিন্তু হাইকোর্টে আগে তোমাকে 226 আর্টিকেলের মাধ্যমে রিট জারি করে, কিন্তু সুপ্রিম কোর্টে 32 এর মাধ্যমে, ঠিক আছে? তো মাথায় রাখবে এটা। চলে আসুন নেক্সট কোশ্চেন। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হবে? ঠিক আছে, সলভ করো নিজের আগে, বেসিকভাবে করতে থাকো, তাহলে কিন্তু ভুল হবে না। দেখো আমরা বলেছি অক্সিজেনের উপস্থিতি, দেখো অক্সিজেনের কাজ কি? জ্বালানো না মানে কোনো কিছু দহনের কাজ করতে সাহায্য করে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন কোনো কিছু দহনের কাজ করতে আমাদের সাহায্য করবে। তাহলে যখন অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রংটা কেমন হবে? তো মাথায় রাখবে সাদা হবে। শিখার রংটা কেমন হবে? সাদা হবে। যখন ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে বলছে, অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামকে জ্বালানো হবে, তখন এটা রংটা সাদা তৈরি হয়, ঠিক আছে? কেন হয়? কারণ একটা হাই টেম্পারেচার ক্রিয়েট হয়, মানে উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা তৈরি হয়, তার জন্য এই কালারটা মেনলি চলে আসে, ঠিক আছে? আর হচ্ছে মেনলি ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ নির্গমন তখন হয়, তার জন্য। তো তোমরা জাস্ট কালারটাকে মনে রাখো যে অক্সিজেনের উপস্থিতিতে আমি যদি ম্যাগনেসিয়ামকে জ্বালানো হয়, প্লাস দেবো না, ম্যাগনেসিয়ামকে জ্বালানো হয়, তাহলে আমরা এখান থেকে সাদা কালার এটা দেখতে পাই শিখা। চলে আসো নেক্সট। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের জন্য ভারতীয় নেপোলিয়ান বলা হয়? একদম বেসিক, এটা পেরে যাবে। কাকে বলা হয় এটা? সমুদ্রগুপ্তকে। শ্রীগুপ্ত, গুপ্তা ডাইনেস্টি যে ফার্স্ট ছিল আর কি, ফাউন্ডার বলতে পারো। তারপর প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, ঠিক আছে? দেখো সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্ত কোন যন্ত্র বাজাতো? বীণা, বীণা, ঠিক আছে? আর কি কি নামে তাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে আর কি কি নামে বলা হয় বলো দেখি। আর সমুদ্রগুপ্তর যে রাজসভায় সভাকবি ছিল তার নামটা কি? এটা কমেন্ট সেকশনে জানাবে, এইচডব্লিউ থাকবে। নেক্সট, ই কৃষ্ণা আইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো খুব আসে। ই কৃষ্ণা আইয়ার, তো নামটা বুঝতে পারছো, সাউথ ইন্ডিয়ান। তো কত্থক, যেটা কত্থক ওড়িশি, তো ওড়িশায় সাউথের দিকে নয়, অনেকটা সাউথ দিকে যাচ্ছে আর কি, মানে ওড়িশা তারপর অন্ধ্রপ্রদেশ। আর কত্থক, কত্থক হচ্ছে ইউপির দিকে, মানে নর্থ ইন্ডিয়ার দিকে। তো এইটা অ্যান্সার কখনোই হবে না, এই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি, এটা হবে না। কুচিপুড়ি আর ভারতনাট্যমের মধ্যে আমার ডাউট হবে, তোমাদের মতো, ঠিক আছে? তোমাদেরও তাই হবে। তাহলে ডিরেক্ট মনে রাখো যে ই কৃষ্ণন আইয়ার তিনি ভারতনাট্যমের সঙ্গে কানেক্টেড ছিল, ভারতনাট্যমের সঙ্গে, ঠিক আছে? চলে আসো নেক্সট। ভারতের জনসংখ্যা সুমারি, যেটা সেন্সাস আর কি, প্রতি ড্যাশ বছরে একবার হয়। তো এটাও বেসিক কোশ্চেন, দেখো বেছে বেছে বেসিক কোশ্চেনগুলো কিন্তু তোমরা এক্সামে পাবে, আর সেইগুলো ঠিক করতে হবে। কিন্তু কঠিন কোশ্চেনগুলোকে টাচ করে ভুল করে নেগেটিভ খেয়ে এইগুলোর মার্ক কিন্তু কমিয়ে দিও না। আগে যেগুলো পারবে সেগুলো করে নেবে, সেটা তুমি 10টা পারো, 10টা পারলেও অনেক, 10টা পারলেও অনেক,
ঠিক আছে, কারণ এসএসসি যা সেট করা থাকে খুব মানে অনেকটা ভালো করে যদি আর্ট অ্যান্ড কালচারগুলো না পড়ো খুব ভালো করে অ্যান্সার করতে পারবে না। তো সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি প্র্যাকটিস করে যাও তো মোটামুটি ধরে চলো 10-12টা পেরেই যাবে। 10-12টা পারা মানে খুব ভালো স্কোর আমার মতে। দেখো কি বলেছে, ভারতে জনসংখ্যা শুমারির প্রতি ড্যাশ বছরে একবার হয়, কারণ ওদিক থেকে তুমি ম্যাথ রিজনিংয়ে মার্কস ক্যারি করবে, ওটা তো করতেই হবে, ওখান থেকে তুলে নেবে। এটা প্রত্যেক 10 বছর হয়, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বেসিক কোশ্চেন ছিল এটা। নিম্নলিখিত কোন দেশটি লুসোফোনিয়া গেমসের অংশ নয়? দেখো মানে একটা গেমসের পার্ট আর কি, মানে একটা গ্রুপ মিলে এটা তৈরি হয়। এটা খুব মানে একটা অড কোশ্চেন, এটা পারা খুব মুশকিল আর কি। এটা হচ্ছে একটা পর্তুগিজ ভাষীদের যে দেশগুলো আছে, যেসব দেশে পর্তুগিজ ভাষা ব্যবহার করা হয় তাদের নিয়ে একটা ইভেন্ট তৈরি করা হয় স্পোর্টসের, সেইটাকেই বলা হয় লুসোফোনিয়া গেমস। ঠিক আছে, মানে একটা ইভেন্ট যেমন এশিয়ান গেমস হবে এশিয়ার কান্ট্রিগুলোকে নিয়ে, সেরকম একটা ব্যাপার যে লুসোফোনিয়া গেমস। তো এইটা মেনলি তাহলে বুঝতে পারছো যে পর্তুগিজ ভাষীদের, তো এখান থেকে বলেছে গেমের অংশ নয়, সেটা হয়ে যাবে জার্মানি অংশ নয়। তার মানে বুঝতে পারছো ভারত আছে, তা পর্তুগাল আছে, ম্যাকাও, তার মানে পর্তুগিজ ভাষী যেখানে আছে, যেখানে দেখতে পাচ্ছ সেখানে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছে। তার মানে রেডিও যে সম্প্রচার অল ইন্ডিয়া রেডিও যেটা, সেটা ফার্স্ট স্টার্ট হয়েছিল 1923-এ। ঠিক আছে, তো এটা কার দ্বারা যেটা হয়েছিল, যেটা রেডিও ক্লাব অফ বম্বের মাধ্যমে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, রেডিও ক্লাব অফ বম্বে। রেডিও ক্লাব অফ বম্বের মাধ্যমে শুরু হয়েছিল, মাথায় রাখবে। তার মানে কোথায়, রেডিও ক্লাব অফ বম্বে, অপশান এ। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট, ভারতের সংবিধানে কোন ধারার নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? এটাও পারবে, মানে ইলেকশনের কথা বলছে এখান থেকে। ঠিক আছে, ইলেকশন, যে আর্টিকেলের মাধ্যমে তোমার ইলেকশনের কথা বলছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, নির্বাচনের তত্ত্বাবধান মানে অ্যাকচুয়ালি ইলেকশন। তো কোন আর্টিকেলে ইলেকশনের কথা বলছে, সেটা হয়ে যাবে 324। আর যদি বলা হয় তোমাকে স্ট্যাটিক ফ্যাক্ট হিসাবে, যে ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিল, সুকুমার সেন। কি নাম, সুকুমার সেন, প্রত্যেকে আমরা জানি। আর এটার অ্যান্সার তাহলে আমাদের হয়ে যাবে 324, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 324 রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলে আসুন নেক্সট। পরের কোশ্চেনটায় কি বলেছে, জাতীয় আয় গণনা করার সময় ড্যাশকে একটি ফ্যাক্টর হিসাবে গ্রহণ করা হয়, মানে কোনটাকে ফ্যাক্টর হিসাবে গ্রহণ করা হয়? একটা জিনিস বোঝো, রাসায়নিক প্রয়োগ না, এটা কখনো হবে না। মানে ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট করছে, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট মানে পুরো একটা দেশের কতটা ইনকাম, সেইটাকেই বলতে পারো একদম বেসিক ল্যাঙ্গুয়েজ হিসাবে বা পাতি ভাষায়, যে এটাই জাতীয় আয় হিসাবে গণনা করা হচ্ছে, যে প্রত্যেকটা ব্যক্তির হিসাবে বা টোটাল যে অ্যাগ্রিগেট করা হচ্ছে, যে টোটাল যে জায়গাটা আমাদের কান্ট্রি, তো সেখানে কতটা ইনকাম। তো এখান থেকে বোঝো রাসায়নিক প্রয়োগের উপর ডিপেন্ড না, বিলের উপর এটাও না, রাস্তা নির্মাণ না, এসবে নয়, রপ্তানির উপর এটাকে ধরা হয়, এটাকে একটি ফ্যাক্টর হিসেবে করা হয়, মানে কতটা তুমি রপ্তানি করছো, এক্সপোর্ট করছো। ঠিক আছে, বাইরের দিকে, তার মানে ওখান থেকে তুমি আর্নিং করতে পারবে, তো সেই হিসাবে এটাকে ফ্যাক্ট হিসেবে ধরা হয়। বলেছে নিম্নলিখিত কোন উৎসবটি আসামের কামাখ্যা দেবীর ঋতুস্রাব চিহ্নিত করে থাকে? তো এটা বেসিক কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমার কামাখ্যা টেম্পল যেটা কোথায় অবস্থিত যদি বলা হয়, আসামে। ঠিক আছে, আসামে। তো আসামে যে টেম্পলটা অবস্থিত, তাহলে এখানে যে উৎসবটার কথা বলছে সেই উৎসবটা কি হবে বলো? এটা বহুবার রিপিট করেছে, এই কোশ্চেনটা বহুবার রিপিট করেছে, তো সেই হিসাবে করো, বহুবার রিপিট করেছে, এটা হয়ে যাবে আগে বোঝো। আচ্ছা এটাই বলি, অ্যান্সারটাই বলে দিই, এটা হয়ে যাবে আম্বুচি মেলা, আম্বুবাচি মেলা, অপশান ডি। আর এখান থেকে দেখো চাপচারকুট ফেস্টিভ্যাল কোথায় হয়, কমেন্ট সেকশনে জানাও। চাপচারকুট ফেস্টিভ্যাল এটা মিজোরামে হয়, এটাও এক্সামে আসে কিন্তু, মিজোরাম।
মিজোরামে হয়ে থাকে চাপচারকুট ফেস্টিভ্যাল। আর মোয়াটুস যে ফেস্টিভ্যালটা, এটা কিন্তু নাগাল্যান্ডের দিকে, নর্থ ইস্টের সাইডটা মেনলি, নাগাল্যান্ড ধরো, নাগাল্যান্ডের দিকে এটা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। ড্যাশ শিল্প ট্রানজিস্টর সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত পণ্যকে কভার করে। এটা সহজ, এটা মানে এমন কেউ নেই এটা পারবে না। এই কোশ্চেনটা যারা পারবে না মানে তাদের অবস্থা খুবই খারাপ। এটা পারবে আমি শিওর। অপশান পড়ো আগে, অপশান পড়ো। দেখো কোশ্চেন পড়ে তাড়াহুড়া করবে না, অপশানটা খুব ঠান্ডা মাথায় পড়বে, নাহলে কিন্তু আমাদের অনেক সিলি মিস্টেক হবে, অনেক সিলি মিস্টেক হয়ে যাবে কিন্তু। দেখো শিল্প ট্রানজিস্টর সেট থেকে টেলিভিশন, তার মানে কি এগুলো ইলেকট্রনিক্স গুডস, মানে ইলেকট্রনিক প্রোডাক্ট, তার মানে কী হবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বেসিক ব্যাপার ছিল এটা, ইলেকট্রনিক্স। নিচের চারটির মধ্যে তিনটি সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ এবং তাই একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? একটা বলেছে সি পেন, মানে সিলেন্ট্রেটা, এটা বায়োলজির কোশ্চেন আর কি মেনলি। অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম, ওই সাইডটা আমি তোমাদের পড়িয়ে দেবো ওখানে। এটা মনে রাখবে, ডিরেক্ট মনে রাখো, এটা লিভার ফ্লুক, মুখস্থ করে রাখো, লিভার ফ্লুক। এটা সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ নয়, ঠিক আছে? তাহলে কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ নয়, লিভার ফ্লুক, ঠিক আছে, লিভার ফ্লুক। সিলেন্ট্রেটা পর্বর একটা, যেটা অ্যাকচুয়ালি কি, এটা নিডারিয়া নামেও পরিচিত, সিলেন্ট্রেটা যেটা নিডারিয়া নামেও পরিচিত। আর এইটা একটু আমি বলে দিই, সিলেন্ট্রেটা যেটা, এটা নিডারিয়া নামেও পরিচিত, নিডারিয়া শ্রেণী নামেও পরিচিত। আমি এক্সাম্পল দিলেই তোমরা আরও ভালো বুঝতে পারবে। জলজ প্রাণী মেনলি এটা, ঠিক আছে, জলে থাকে। কোথায় থাকে? জলে থাকে, এরা জলে থাকে। আর যদি আমি বলি এক্সাম্পল কি, এক্সাম্পল দিলেই খুব ভালো বুঝতে পারবে, যেমন জেলিফিশ, জেলি ফিশ, ঠিক আছে, জেলিফিশ, প্রবাল, সি অ্যানিমন, হাইড্রয়েড, সি অ্যানিমন দেখতে পাচ্ছ, হাইড্রয়েড, তারপর সি পেন, এগুলো সব জলে জলে থাকবে। দেখো প্রবাল আছে, সি অ্যানিমন, সি পেন, এগুলো সব জলে থাকবে। তার মানে সিলেন্ট্রেটা পর্ব এরা জলে থাকে মেনলি, আমরা এদেরকে নিডারিও নামেও ডাকি, এটা জলে থাকে। আর এক্সাম্পল একটা ইম্পর্টেন্ট জেলিফিশ। তাহলে লিভার ফ্লুক এ কিন্তু নয়, লিভার ফ্লুক এ হবে না, ঠিক আছে। লিভার ফ্লুক এক ধরনের পরজীবী, ঠিক আছে, এক ধরনের পরজীবী, পরজীবী, এক ধরনের পরজীবী। অ্যাকচুয়ালি তার ইজি নামটাকে বললে আরও ভালো বুঝতে পারবে, চ্যাপ্টা কৃমি জাতীয়, চ্যাপ্টা কৃমি। লিভার ফ্লুক মিন্স চ্যাপ্টা কৃমি, ঠিক আছে। মানুষের যকৃৎকে সংক্রমিত করে, মানে লিভারকে সংক্রমিত করে, তার জন্য এটাকে লিভার ফ্লুক হিসেবে বলা হয়, ঠিক আছে, চ্যাপ্টা কৃমি। তাহলে এটা পরজীবী হিসাবে, তাহলে এটা তো জলে থাকে না, আর তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। তার মানে কোশ্চেনটাকে যদি ভালো করে জানা থাকে, ভালো করে পড়ে থাকো ডিটেলসে, তাহলে অ্যান্সার করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। দেখো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, তোমার সেটা দেখা গেলো এই অপশানগুলো বলে দিতে পারে যে জেলিফিশ কিসের মধ্যে অন্তর্গত, তখন তুমি বলতে পারবে সিলেন্ট্রেটার বা নিডারিয়া, এর মধ্যে দিয়ে তুমি বলতে পারবে। আর যদি বলা হয় সিলেন্ট্রেটা কোথায় থাকে, বলতে পারবে জলে থাকে, ইজি। সি পেন, মস্তিষ্ক। প্রবাল কি জাতীয় উদাহরণ, বলবে সিলেন্ট্রেটা। সি অ্যানিমন কি জাতীয়, সিলেন্ট্রেটা। এগুলো সব তোমরা বলতে পারবে ইজি ওয়েতে। চলো তাহলে এই 20টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই করে জানাবে কমেন্ট সেকশানে। আর একটু বলে দিই ব্যাচ রিলেটেড, ঠিক আছে, 25 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। যারা এখনও জয়েন করেনি অবশ্যই করে জয়েন করো। দেখতে দেখতে কিন্তু এরপরে পুজো আছে, দেখতে দেখতে 2-3 মাস চলে যাবে, তখন হাতে কিন্তু আবার 2 মাস থাকবে। সেই 2 মাস কিন্তু এই হিউজ পরিমাণ সিলেবাস কিন্তু তোমরা এখনই কমপ্লিট করতে পারবে না কম সময়ের মধ্যে, ক্লিয়ার। তার জন্য কিন্তু এক্সামের টাইমে কিন্তু তখন অবস্থা খারাপ হয়ে যাবে, পাজেল হয়ে পড়বে। তো যা করার এখনই করবে। একদম মিনিমাম কোর্স ফি আছে 499, 499, কোথাও
অফলাইন পড়তে গেলেও এই টাকাটা তোমরা মান্থলি ফিস দেবে, ঠিক আছে। সেটা যদি তুমি 5 মাস পড়ো তো বুঝতে পারছো 500 যদি 5 করে নাও বা 6 মাস পড়ো তাহলে 3000 হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, 3000 বা 25,000। তো তার এখানে 1 মান্থলি ফিস, এটা তোমার একদম ফুল সাপোর্ট হিসাবে থাকবে এক্সাম পর্যন্ত যাবতীয়। আর ডাউট ক্লিয়ারিং ক্লাসও তার মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে একদম মানে ডেডিকেটেডভাবে যদি পড়ার ইচ্ছা থাকে তো এই ব্যাচে জয়েন করে নাও, চোখ বুঝে, কিচ্ছু আর অন্য কিছু ফলো করতে হবে না কোথাও কিছু, ঠিক আছে। না কোথাও অফলাইন যেতে হবে না কিছু করতে হবে, জাস্ট ফুল সাপোর্ট এখান থেকে পেয়ে যাবে। 9647553612 এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। চলো, আর সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। পিডিএফ এখনও আমি দিইনি, দেবো ভাবছি, ঠিক আছে। আর ফুল মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটায়। যারা জয়েন করোনি অবশ্যই করে ডেসক্রিপশানে যাবে, এই যে ভিডিওটা তোমরা দেখছো তার ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে টেলিগ্রামে চলে যাবে। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কমেন্ট সেকশানে অবশ্যই করে জানাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সিআরপি এডুকেশন যে চ্যানেলটা, এই যে সেকেন্ড চ্যানেলটা, এটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ নেক্সট বিগত যে 4-5 মাস থাকবে সেই 4-5 মাসের মধ্যে কিন্তু অনেক ক্লাস তোমরা এই চ্যানেলের উপরে ফ্রি অফ কস্টই পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নোটিফিকেশানের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, নাহলে নোটিফিকেশান যাবে না। আমি প্রত্যেক দিন রাত 9টার মধ্যে একটা ক্লাস তোমাদের আমি প্রোভাইড করে দিই, আর সব রেকর্ডেড হিসাবেই থাকবে এখন। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।